কোমল। উপস্থিত সবাই আনন্দে হাততালি দিয়ে উঠল। আসছে কোণে বিদায়ের মুহূর্ত, সবার চোখে একসঙ্গে আনন্দ আর বিষাদের ছাপ। আরিফা তার বাবা মাকে জড়িয়ে ধরেই কাছে। নাফিস পাশে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে কিভাবে তাকে সাহস জোগাবে। শুভ পাশ থেকে ফিসফিসিয়ে বলে, ভাই, এখন থেকে তোকে বউয়ের কান্না সামলাতে হবে। নাফিস হালকা হাসে, তারপর আরিফার হাত ধরে বলে, তোমার চোখের জল সামলানোর দায়িত্ব এখন আমার। চলো আমরা নতুন জীবনের পথে যাই। গাড়ি ছাড়ে আর তাদের গল্প শুরু হয় এক নতুন অধ্যায়ের। বিয়ের কার্যক্রম শেষ করে শুভ ফুলকে নিয়ে বাড়ি ফিরল। তাদের ফিরে আসাতে প্রায় সন্ধ্যা গড়িয়ে পড়ল। ক্লান্ত শরীর, ফুল এসেই নিজের ঘরে চলে গেল। শুভ বাইরেই ছিল। আজ খামারে পা রাখতে ইচ্ছে হলো তার। খালিদের ও তেমন ভাবে খবর নেওয়াই হয় না। একসাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আসবে, তাদের সাথে ছেলেটার হাতে কিছু টাকা গুঁজে দিয়েই আসবে। ভাবনা অনুযায়ী শুভ খামারের দিকে এগোলো। আপনি বিয়ে করবেন না? নাসিমার কথা শুনেই ফরিদ কাজ থামিয়ে দিল। তার চোখের মুখের আবির্ভাব বদলে গেল নিমিষে। ফরিদ বলল, বিয়ে করার জন্য মনের মানুষের দরকার, আমার তো মনের মানুষ নাই। নাসিমার চোখ দেখিয়ে বোঝা গেল সে খুবই ব্যথিতও হলো। মুখের আদল পরিবর্তন করেই বলল, মনের মানুষ ছাড়া কি বিয়ে করা যায় না? না। নাসিমা গভীর নিঃশ্বাস ফেলল। তার জীবনে ভালোবাসার খুবই অভাব। বিয়ে বসেছিল পরিবারের পছন্দে। মাস ঘুরতেই শুরু হয়েছিল অমানবিক জুলুম। নাসিমা সহ্য করেই নিয়েছিল। কতদিন সহ্য করবে? বছর যেতে না যেতেই পেটে বাচ্চা এসেছিল। সেই বাচ্চাটাকে জানেন না মেরে ফেললো। হ্যাঁ, নাসিমার বাচ্চা মারা যাওয়ার জন্য শ্বশুর বাড়ির লোকদের দোষারোপ করে। একমাত্র সন্তানকে নিয়েই বাঁচতে চেয়েছিল, কিন্তু তারা সন্তানকেও কেড়ে নিল। নাসিমা একাকী লড়াই করতেই থাকলো। এরপর নাসিমার জীবনে ফুল নামক মানবীর আগমন ঘটল। নাসিমার জীবন পরিবর্তন হয়ে গেল। বড় আপার ছায়াতলে এসে উপলব্ধি করলো তারও বাঁচতে হবে, পৃথিবীর সাথে লড়াই চালিয়ে যেতে হবে। ফুলের অনুপ্রেরণা পেয়ে নাসিমা অনেক কাজ শিখেছে, তার মধ্যে সেলাই কাজ অন্যতম। নাসিমা সব সময় ফুলের সাথেই থাকতে চেয়েছিল, এই জন্য ফুল তাকে বাড়িতেই নিয়ে আসলো। নাসিমার খুব মন খারাপ হলো। ফরিদের তার কোনো যেন আপন লাগে, হয়তো তাদের দুজনের দুঃখ একই বলে। নাসিমার মন খারাপ একটু বেশি বেড়ে গেল। সে নাস্তা আনার বক্স হাতে নিয়ে বলল, আমি যাই, ফুল আপা হয়তো এসে পড়েছে। নাসিমা চলে যেতেও ফরিদের কথায় থেমে গেল। ফরিদ বলল, তবে নতুন মনের মানুষ মনে হয় পাইয়া গেছি, আরে বিয়ে করলে খারাপ হবে না, সে যদি বুঝে তাইলেই কথা আগামো। ফরিদের দিক থেকে স্পষ্ট বিয়ের ইঙ্গিত। নাসিমা দেখলো ফরিদ ঘাস কাটছে আর মুচকি হাসছে। নাসিমা দাঁত দিয়ে ওনার একাংশ কামড়ে ধরে লাজুক হাসলো। মনে মনেই নাসিমা বলল, আমিও রাজি। নাসিমাকে লাজুক হেসে খাবার থেকে বের হতে দেখে অবাক হয় শুভ। নাসিমাকে কিছু জিজ্ঞেস করবে কি না ভাবতে ভাবতে নজর যায় নাসিমার হাতে থাকা বক্সের দিকে। শুভ বুঝলো নাস্তা নিয়ে এসেছিল, কিন্তু হাসির কারণ বুঝলো না। খাবারে ঢুকে কাজ ফেলে ফরিদকে হাসতে দেখলো শুভ। ভ্রু যুগল কুচকে ফরিদের দিকে এগিয়ে এসে বলল, কি হয়েছে রে ফরিদ? নাসিমাকে দেখলাম হেসে বের হয়ে যাচ্ছে, এদিকে তুইও হাসছিস, ব্যাপারটা কি? তোদের দুজনের মধ্যে কি চলছে? ফরিদ লজ্জা পেল যেন, মাথা নুয়ে লাজুক সুরে উত্তর দিল, ও আর আমার দুঃখ একই, আমাদের দুজনের মধ্যে কষ্টের পরিমাণের কাছে ভালোবাসার পরিমাণ খুবই কম। আমি ওরে বিয়ে করতে চাই ভাইজান, তুমি অমত করবে না তো? শুভ চোখ বড় হয়ে গেল। পরক্ষণে চোখে মুখে আনন্দ চিকচিক করে উঠল। সে ফরিদকে জড়িয়ে ধরে বলল, আমি অনেক খুশি, এই সপ্তাহেই তোদের বিয়ের ব্যবস্থা করব। ফরিদের চোখে পানি চলে আসলো। তারও পরিবার হবে ভাবতেই অন্তরে প্রশান্তির ভেলা ভাসলো। বিয়ের সিজন শুরু হয়ে গেছে। ফুলদের বাড়িতেও বিয়ের আয়োজন করা হচ্ছে। ফরিদ ও নাসিমার বিয়ে। নাসিমা বিয়ের ব্যাপারটা জানার পর থেকে সংকোচ করছিল। ইনিয়ে বিনিয়ে ফুলকে নিজের বয়সের কথা জানালো। ফুল হিসেব করে দেখলো নাসিমা ফরিদের থেকে 1.5 বছরের বড়। 17 বছর বয়সে নাসিমার বিয়ে হয়ে গিয়েছিল। পরের বছরই শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসতে হলো। নাসিমার বয়স প্রায় 19 বছর। ফরিদ 18তে পা দেওয়ার কয়েক মাস বাকি। ফরিদকে জানানো হলো নাসিমাকে সজ্ঞানে বিয়ে করতে রাজি ফরিদ। এদিকে নাসিমা ফরিদের থেকে আশাতীত সারা পেয়ে লাজ ভর করলো। পরে তিনি কাজী ডেকে ঘরোয়াভাবে নাসিমা ও ফরিদের বিয়ে পড়িয়ে দিল।
পাত্রপাত্রী রাজি থাকলে বিয়ে নামক শুভ কাজে দেরি করা ঠিক না। শুভর কাজে পুরো পরিবার খুশি হলো। ফুলের আনন্দ দেখে কে? শুভ ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবেই হোক ফুলের সাহায্য করেছে। নাসিমা ফুলের প্রেরণা সংঘের একজন সদস্য। সেই সুবাদে ফুলের কর্তব্য পালন করেছে শুভ। প্রেরণা সংঘের সদস্যকে সুন্দর জীবন দান করেছে সে। সময় তার নিয়মেই চলে, সময়কে থামিয়ে দেওয়ার কোনো পক্ষে সম্ভব না। শুভ বাড়িতে এসেছে প্রায় 20 দিন হয়ে গেছে, আর সেই 10 দিন বাড়িতেই থাকবে। তারপর ইন্টার্নশিপের জন্য চলে যাবে। শুভ বাড়িতে এসেছিল মাত্র 1 মাসের জন্য। এই 1 মাসের ছুটিতে ওর পরিকল্পনা ছিল পরিবারকে সময় দেওয়া, কিছুটা বিশ্রাম নেওয়া আর ফুলের অভিমান ভাঙানো। কিন্তু সময় বয়ে যাচ্ছে দ্রুত। 20 দিন পেরিয়ে গেছে। ফুলকে দেওয়ার কথা রাখতে পারছে না সে। 10 দিনে ফুলের দেখা স্বপ্ন পূরণ হওয়া সম্ভব নয়। শুভ ফুলকে তৃতীয়বার ধুমধামের সাথে বিয়ে করতে চায়। একজন মেয়ে যেমন স্বপ্ন দেখে তেমন ভাবে। শুভ একাকী বসে আছে। জীবনের হিসাব নিকাশ মেলানোর জন্য সব সময় একাকিত্ব সময় বেছে নেয় সে। আজও তাই। নিজেকে নিয়ে ভাবার জন্য বাড়ির ছাদ বেছে নিয়েছে শুভ। অবশ্য ফুল বাড়িতে নেই বলেই ভাবতে বসেছে। তার ভাবনার মূল কারণ হলো তার ও ফুলের বিয়ে নিয়ে। তৃতীয়বার বিয়ের কথা উঠলেই 4 বছর আগে সেই দিনের কথা মনে পড়ে শুভর। শুভ চোখ বন্ধ করে নিল। শুভ স্মৃতির পাতায় সেই দিনগুলোর স্মৃতি ভেসে আসলো 4 বছর আগে। সেই রাতে বাড়িতে ফিরে শুভ জীর্ণ শীর্ণ হয়ে ভাঙা মন নিয়ে মায়ের কাছে আসে। কৈফিয়ত চায় ফুলকে একাকী যাওয়া অনুমতি দেওয়ার কারণটার জন্য। শুভর মা সেদিন কিছুই বলতে পারেনি। শুভ নিজের সিদ্ধান্ত জানায় তার মাকে। ছেলের হাত ধরে অনুরোধ করেছিল যেন বিয়ে পর্যন্ত বাড়িতে থাকে। শুভ বাড়ি থাকেনি। সেই রাতেই বর কনেকে হলুদের ছোঁয়া দেওয়া হয়নি, আর না হয়েছে সুর তালে নাচ গান। আত্মীয় স্বজনের হিস হিস গবেষণায় 2 জন পার করেছে। ফুল শুভর কাছে এসেছিল। রাতের আধারে বক্সি কাকার দুয়ারে কড়া নেড়েছিল। বক্সি কাকা শুভকে কোনোভাবেই ফুলের সাথে দেখা করার জন্য রাজি করাতেই পারেনি। ফুলের কান্না মাখা কণ্ঠস্বর ঠিকই কানে এসেছিল শুভর, কিন্তু কোনো প্রতিক্রিয়াই করেনি। এক বুক কষ্ট নিয়ে ফুল বাড়ি ফিরেছিল। বিয়েতে কবুল বলা মুহূর্তেই শুভকে ফুলের পাশে বসানো হলো। তখনও ফুল শুভর হাত ধরতে চেয়েছিল। শুভর মনে অদম্য রাগ তীব্র বেড়ে গিয়েছিল, যার কারণে শুভ ফুলের হাত স্পর্শই করেনি সেদিন। ফুল সবার সামনে কান্নায় ভেঙে পড়েছিল। ফুলের কান্না শুভ শক্ত অন্তর ছুঁতে পারেনি সেদিন। শুভ কবুল বলেই চলে এসেছিল, আর ফিরে আসেনি। বিয়ে সেই রাতেই ঢাকা চলে এসেছে। অতীত থেকে বর্তমানে ফিরে আসলো শুভ। সেই সময়কার কথা স্মরণ করতে চাই না শুভ। অতীত কষ্টের ছিল, কিন্তু এখন ভেবে সময় নষ্ট করা ঠিক নয়। শুভ ভাবলো একা ভাবার চেয়ে ফুলের পরামর্শ তার জন্য জরুরি। শুভ একই ভুল দ্বিতীয়বার করতেই চায় না। ফুল ছাদ থেকে নেমে আসলো। ফুলের জন্য নিজের ঘরে সুন্দর চমক বন্দোবস্ত করতে শুরু করলো। নতুন দম্পতির জন্য আপাতত আদিল খামারের পাশে দালান উঠালো। নতুন নবদম্পতির বাস করার জন্য সমস্ত জিনিস কিনে দিল। যেহেতু ফরিদ ও নাসিমার কেউ নেই, আদিল তাদেরকে নিজেদের কাজের জন্য রেখে দিল। অবশ্য তারা যদি চলে যেতে চায় আদিলরা আপত্তি করবে না। লাল সুতি শাড়ি গায়ে জড়িয়ে নাসিমা আজকে রান্না করলো। এই ইচ্ছেটা তার একান্তের। আজকের দিনটার বাড়ির সকলের জন্য রান্না করার। এই বাড়ির মানুষদের উপকার সে কখনোই ভুলবে না। ফুল প্রেরণা ঘোর সংঘ থেকে ফিরতে ফিরতে বিকাল হয়েই গেল। ক্লান্ত হয়ে সে সোফায় বসে পড়ল। নাসিমা 1 গ্লাস লেবুর শরবত বানিয়ে এগিয়ে দিয়ে বলল, আজ আমি রান্না করছি বলে খাইতে আসলেন না? নাসিমার কণ্ঠে স্পষ্ট অভিমানের আভাস। ফুল হেসে উত্তর দিল, সব খেয়ে ফেলেছিস নাকি? আমার জন্য রাখিসনি? আমি তো না খেয়ে বেলা পার করলাম তোর হাতের রান্না খাবো বলে। নাসিমা এক গাল হাসলো। ফুলকে তাকাতা দিয়েই বলল, গোছল করে আসো আপা, আমি খাবার দিচ্ছি। ফুল সোফা ছাড়তেই শাশুড়ির আগমন ঘটল। ফুলকে দেখেই এগিয়ে এসে বলল, অনেক কষ্ট হচ্ছে তাই না মা? ফুল শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, মাথায় হাত বুলিয়ে দাও, আমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। ফুলের শাশুড়ি মুচকি হেসে মাথায় হাত রাখলেন। তখনই সাগরিকা কোথায় থেকে হুড়মুড় করেই চলে আসে। অপর পাশে থেকে শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, এই মেয়েটা সবসময় আমার আদরের ভাগ বসায়। ফুল ভেঙচি কেটেই বলে, চুপ হিংসুটে মহিলা। বিকালটা বউ শাশুড়ি আহ্লাদেই আদরেই চলে গেল। শুভ তখনও ফুলের জন্য চমক বন্দোবস্ত
করছে। সে ঠিক কি করেছে সেই জানে। শুভ আজ সারাদিন এক অন্য রকম উত্তেজনায় কাটিয়েছে। কোনো বিশেষ দিন নয়, তবুও সে ঠিক করেছে ফুলকে একটু অন্যরকম ভালোবাসার অনুভূতি দেবে। ঘরটা সাজানোর জন্য এক গুচ্ছ বেলুন আর লাল নীল বাতি এনে রেখেছিল আগেই। দুপুরের পর থেকে শুরু করলো তার পরিকল্পনা বাস্তবায়ন। ছোট্ট ঘরটা ধীরে ধীরে সাজিয়ে তুললো নিজের মতো করে। বেলুনগুলো এক দেয়ালের কোণ থেকে অন্য দেয়ালের কোণগুলোতে বাঁধা। জানলার গ্রিল থেকে ঝুলছে কয়েকটা ছোট রঙিন বাতি। লাল নীল আলোয় ঘরটা যেন অন্য এক রূপ নিয়েছে। শোবার ঘরের বিছানায় গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছে ছোট করে। ফুল বউ, টেবিলের মাঝখানে একগুচ্ছ তাজা লাল গোলাপ রাখা। লাল রঙের একটা শাড়ি কিনে এনে সুন্দর করে প্যাকেট করেছে শুভ। সেটি রেখে দিল বিছানার এক পাশে। এরপর সাউন্ড সিস্টেমে একটা মৃদু রোমান্টিক গান চালিয়ে নিজেই অপেক্ষা করতে লাগলো। ফুল যখন ঘরে ঢুকলো প্রথমে কিছুই বুঝতেই পারলো না। ঘরের এমন সাজসজ্জা দেখে তার মুখটা বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। কিছুক্ষণ চুপচাপ চারপাশে তাকিয়ে বুঝলো শুভ তার জন্যই এই আয়োজন করেছে। শুভকে দেখে তার চোখ চকচক করে উঠল। সে এগিয়ে এসে শুভকে শক্ত করে জড়িয়ে ধরল। শুভ মৃদু হাসি দিয়েই বলল, তোমার হাসিটাই আমার পুরস্কার ফুল বউ। ফুল কোনো কথাই বলল না, শুধু অনুভবেই মিশে গেল শুভর। বিছানার ওপর থেকে শাড়ির প্যাকেটটা ফুলের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা পরে আসবে প্লিজ ফুল বউ। ফুল মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে শুভ বাধা দিয়ে বলল, এই ঘরেই পড়ো, আমি দেখব। ফুল লজ্জা পেয়ে গেল। শুভর কাছে এসে চোখ দুটো ওড়না দিয়ে বেঁধে দিল। শুভ দাঁত বের করে হেসে বলল, তোমার লজ্জা দেখে আমি লজ্জা পাচ্ছি ফুল। আমি চলে যাচ্ছি, তুমি শাড়ি পরে নাও। ফুলের ওড়না গলায় পেঁচিয়ে শুভ ঘর থেকে বের হয়ে গেল। প্যাকেট খুলে দেখলো লাল রঙের জর্জেটের শাড়ি। শাড়ি পরিয়ে শুভ ফুল আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। পাতলা শাড়িতে সাদা দৃশ্যমান পেট বের হয়ে আছে। ফুল হাত দিয়ে পেট ঢেকে রেখে বিড়বিড় করলো। দুষ্টুলো। কিছুক্ষণ পর শুভ ঘরে প্রবেশ করলো। মোমবাতির আলোয় ফুলকে দেখতে পেল আয়নার সামনে। শুভ দরজা আটকিয়ে ফুলের কাছেই আসলো। দুজনের নিঃশ্বাসই আটকিয়ে রেখেছে, একজন ভয়ে অপরজন অস্বস্তিতে। শুভ ফুলকে পিছন থেকে ঠেকেই জড়িয়ে ধরলো। ফুলকে নিজের সাথে মিশিয়ে বলল, আজকের রাতটা বিশেষ করার জন্য তোমাকে স্বাগতম ফুল বউ। ফুল লজ্জায় লাল নীল হলো, ফিরে শুভকে জড়িয়ে ধরলো। শুভ আর ফুল একসঙ্গে বসে আছে, একজন অপরজনের শরীরের সাথে লিপটে আছে। ঘরটা তখনও রঙিন আলো আর ভালোবাসার উষ্ণতায় ভরা। শুভ একটু অন্য মনস্কই ছিল, যেন কিছু বলতে চাইছে কিন্তু শুরু করতেই পারছে না। ফুল এটা বুঝতে পেরেই বলল, তুমি কি চিন্তায় আছো শুভ? আমাকে বলতে পারো। শুভ মৃদু হাসলো, তারপর গভীর দৃষ্টিতে ফুলের দিকে তাকিয়ে বলল, আমি ইন্টার্নশিপের জন্য প্রোগ্রাম ঠিক করেছি ফুল। হয়তো একটা বছর দূরে থাকতে হবে, জানি এটা তোমার জন্য সহজ হবে না, কিন্তু এটা আমার ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফুল কয়েক মুহূর্ত চুপ করেই থাকলো, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে শুভর হাতটা নিজের সাথে নিয়ে বলল, শুভ, আমি তোমার স্বপ্ন বুঝি। তোমার পথ চলায় আমি বাধা হব না, বরং এই এক বছর আমরা দুজনেই আমাদের লক্ষ্যগুলোর পেছনে ছুটব। তুমি ইন্টার্নশিপ করবে, আমি আমার সংগঠনকে আরও বড় করব। আমরা একে অপরকে শক্তি দেব। আমাদের দেখা না হোক, বার্তাবাহকদের উপর ভরসা করব। বলো, আমায় চিঠি লিখবে না? শুভ যেন একটু হালকা অনুভব করলো। ফুলের এই সমর্থন তার জন্য অমূল্য। সে বলল, তুমি সবসময় এতটা বুঝদার কেন ফুল বউ? তুমি জানো না ফুল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ফুল হেসে বলল, তোমার সাফল্যই আমার অনুপ্রেরণা। শুভ ফুলের কপালে শুভ ঠোঁট ছোঁয়ালো, নির্বিঘ্নে বলতে শুরু করলো, আমার সঙ্গে এত সাদামাটা বিয়ে কেন হলো? ধুমধাম করে বিয়ের স্বপ্ন দেখেছিলাম আমি। ফুল অবাক হয়ে তাকিয়েছিল, কিছুক্ষণ পরে শুধুই বলেছিল, সময়টা তখন অন্যরকম ছিল শুভ। ফুলের দিকে তাকিয়ে শুভ নির্দ্বিধায় বলে উঠল, শোনো, আমি এবার 1 বছর সময় নিতে চাই, পুরো 1 বছর। এই সময়টা শুধুই আমাদের জন্য। আমি সব ঠিকঠাক করব, তোমার ইচ্ছে মতো। ধুমধামে বিয়ে হবে, তোমার স্বপ্ন সত্যি হবে। তুমি আমার ওপর ভরসা রাখতে পারবে তো? ফুল চুপ করে শুভর কথাগুলো শুনছিল। কিছুটা দ্বিধা, কিছুটা মুগ্ধতা মিশানো ছিল তার চোখে। মনের ভেতর শুভর কথাই বিশ্বাস করলো। শুভ ধীরে ধীরে ফুলের হাত ধরেই বলল, ফুল, আমি সত্যি চাই আমাদের গল্পটা সুন্দর হোক, তবে
তার জন্য সময় দরকার। তোমার জন্য যা করব সেটা তাড়াহুড়ো করে নয়, মনের মতো করে করব। আমাকে একটু সময় দাও প্লিজ। ফুল এবার মৃদু হেসে মাথা নুইয়ে বলল, আমি অপেক্ষা করব শুভ, কিন্তু ভুলে যেও না স্বপ্নগুলো তোমার দেওয়া প্রতিশ্রুতির মতোই বড়। ঘরের আলো তখনও মিটমিট করেই জ্বলছে, আর তাদের স্বপ্নগুলো মিশে যাচ্ছে এক নতুন ভোরের প্রতিশ্রুতিতে। মধ্যরাত। আদিল স্ত্রীর বাচ্চার কথা বেমালুম হয়ে কাগজ ও কলম নিয়ে ডুবে আছে। এই অভ্যাসটা বাড়িতে এসে হয়েছে। দুনিয়া সব কাজ সে একাই করে এমন ভাব। সাগরিকা ছেলেকে ঘুম পাড়িয়ে স্বামীর কাছেই আসলো। আদিলের মাতামাত গতি বোঝার উপায়ই নেই। সাগরিকাকে দেখতে পেয়ে আদিল কাগজ কলম রেখে উঠে দাঁড়ালো। সাগরিকা মুচকি হেসে বলতে শুরু করলো, ভয় পেলে বুঝি? আদিল চোখ থেকে চশমা খুলে উত্তর দিল, আমি মনে করি প্রতিটা ছেলের কাছে মেয়ে মানুষ হলো বাঘিনী, আর বাঘিনী যদি স্ত্রী হয় তাহলে সব পুরুষরাই ভিতুর রাজা। সাগরিকা হাসলো। আদিলকে একসাথে চা পান করার অফার করলো। আদিল স্ত্রীর আবদারের কাছে নত শালিক। একসাথে চা পান করতে করতে নিজেদের সময় দিতে থাকলো। সময় খুব দ্রুতই আগাতেই শুরু করলো। শুভ যাওয়ার সময় এগিয়ে আসলো। বাকি দিনগুলো পরিবারকে সময় দিল। শুভ ও তার ফুলের বিয়ের ব্যাপারটা আর কেউ কথা বললই না। দুজনের মতামতই সবার মতামত হলো। শুভর চলে যাওয়ার আগের দিন ছোটখাটো একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেখানে নব দম্পতি নাফিস ও আরিফাকেও দাওয়াত করা হলো। প্রেরণা সংঘের দুজন কর্মকর্তাকেও দাওয়াত দেওয়া হলো। তারা হলো তৃণা ও নীরবকে। শুভ চলে যাওয়া নিয়ে অন্য কারোর মাথা ব্যথা না থাকলেও নাফিসের মন ক্ষুণ্ণ হলো। ফুলকে রেখে শুভ চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না। নাফিসের ধারণা দূরে থাকলে ভালোবাসা কমে যায়। ফুল ও শুভ সম্পর্কের শেষ পরিণতি সুখের হবে না বলে শঙ্কা হলো, কিন্তু কিছু বলল না। শুভ সকালে চলে গেল। ফুল একটুও কাঁদল না। ফুলের শাশুড়ি ছেলেকে ধরেই খুব কাঁদলেন। সাগরিকা মজা ছড়িয়ে তখন বলল, এত কান্নাকাটি না করে ছেলের সাথে চলে যাও। এলে ছেলে যাচ্ছে, আমরা তো আছি। এত বছর আমরা তোমার পাশে থেকে মেয়ে হতে পারলাম না? ফুলের শাশুড়ি চোখ মুছেই বলল, তোরা শান্তি মতো কান্না করতে দিবি না? এই চোখ মুছলাম, আর কাঁদবো না। শুভ যাওয়ার আগে ফুলকে সকলের সামনেই জড়িয়েই ধরল। কানের কাছে ফিসফিস করেই বলল, তোমার জন্য আমাদের ঘরে একটি সারপ্রাইজ আছে, চলে গেলে দেখে নিও। শুভ হাসলো। পিয়ালকে কোলে তুলে বলল, আমার বড় আব্বু, তোমার সাথে 1 মাসের কোনো স্মৃতি নিয়ে যেতে পারলাম না, কথা দিচ্ছি চাচ্চু ফিরে আসলে অনেক খেলবো। পিয়াল চাচাকে জড়িয়ে ধরলো। আদিল শুভর সাথে শহরে যাবে। শুভকে ঠিকঠাক মতো পৌঁছে দিয়ে মেডিকেলের কাগজপত্র ঠিকঠাক করেই আসবে। শুভ চলে গেল ফুলকে একা করে। শুভ শাশুড়ির বুক হাহাকার করছে। মনে হচ্ছে ছেলে যতদিন বাড়ি ছিল যত্নার্থী করতে পারেননি। ফুল ঘরে আসলো। শুভর বলা আমাদের ঘর হলো শুভর ঘর। ফুল এই ঘরে বিগত 1 মাস থেকেছে। ফুল বিছানার উপর কৃত্রিম বানানো শিউলি ফুলের মালা দেখতে পেল। ফুল মালা এক পাশে রেখে চিঠি খুঁজলো। বিছানায় বসে চিঠি পড়া শুরু করলো। প্রিয় সুন্দর নারী, তোমাকে কি নামে ডাকি, ফুল বলি নাকি আমার হৃদয়ের অব্যক্ত কাব্য? প্রতিটি নামেই যেন তুমি। তবুও চিঠি লেখার শুরুতেই তোমার সেই মুখখানা মনে পড়ল। চিঠি লেখার সময় তুমি আমার আশেপাশে আছো, কিন্তু চিঠি পড়ার সময় আমি খুবই দূরে থাকব। কি এক যন্ত্রণা বলো। তুমি আমার সূর্যমুখী ফুল, যেখানে ভোরের শিশির মিশে থাকে সূর্যের আলোয়। তোমাকে কাছে পাওয়ার এই 1 মাস যেন আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। তোমার হাত ধরে যখন প্রথমবার পথ চলেছিলাম, মনে হয়েছিল যেন সময় থেমে গেছে। সেই বিকেলগুলো যখন আমরা একসঙ্গে বসেছিলাম, তোমার মায়াবী চোখে আমার স্বপ্নের প্রতিচ্ছবি দেখতাম। তোমার হাসির শব্দ যেন বাতাসে ভেসে থাকা কোনো সুর, যা এখনো আমার কানে বাজছে। অথচ কিছুক্ষণ পর আমরা খুব দূরে। তোমার ভালোবাসার গভীরতা আমাকে শিখিয়েছে কিভাবে জীবনকে আরো সুন্দর করে দেখা যায়। তোমার প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা, প্রতিটি মুহূর্ত আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। তুমি যে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু এই 1 মাসের স্মৃতির পর 1টি বছরের অপেক্ষার বাস্তবতার সামনে দাঁড়িয়ে ভাবছি এই 1 বছর কেমন হবে, কেমন করে প্রতিটি দিন পার করব তোমাকে ছাড়া। তবু জানি
আমাদের ভালোবাসার অপেক্ষার পরীক্ষায় টিকে থাকবে, কারণ তুমি আমার হৃদয়ের সেই ফুল যার গন্ধ আমাকে দূর থেকেও পূর্ণ রাখে। তোমাকে কথা দিচ্ছি, এই 1 বছর শুধু তোমার মুখের হাসি আর আমাদের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করব। আমি ফিরব, আবার তোমার হাত ধরব। সেদিন যেন আরও নতুন স্বপ্ন বুনবো আমরা। 1টি বছর আমরা চিঠি লিখব, চিঠিতে চিঠিতে ভালোবাসবো, চিঠিতে মনের অনুভূতি ব্যক্ত করব। বলো, আমায় চিঠি লিখবে না? তুমি ভালো থেকো ফুল, মায়ের খেয়াল রেখো। তোমার মায়ায়, তোমার ভালোবাসায় আর তোমার প্রার্থনায় আমাকে শক্তি দিও। ইতি, ফুলের সুখীবর শুভ। ফুল চিঠি পেয়ে খুব কাঁদলো। বিগত 1 মাস শুভ ফুলের অভ্যাসে পরিণত হয়েছিল। আজ থেকে ফুলকে একা থাকতেই হবে, একা বিছানায় ঘুমাতে হবে, একা কি কথা বলতে হবে। নাফিস ফুলকে পেল শুভ চলে যাওয়ার 2 সপ্তাহ পর। ফুলই নাফিসের বাড়ি আসলো আরিফাকে দেখার জন্য। ফুলকে পেয়েই নাফিস জিজ্ঞাসা করলো। ফুল বিষয়টা জানার পর হেসেই উড়িয়ে দিল। শুভর ওপর পরিপূর্ণ আস্থা আছে বলেই ফুল 1 বছর সময় দূরে থাকতে রাজি হয়েছে। নাফিস কিচ্ছু বলল না, তবে আহত হলো। সময় এভাবেই চলতে থাকলো। সপ্তাহে 2 বার ফুলের শ্বশুর বাড়িতে ডাক পিয়ন আসতেই শুরু করলো। আবার ফুলেরও সপ্তাহে 2 বার ডাকঘরেই যেতে হতো। একবার তো শুভ চিঠি আসতে বড্ডই দেরি হলো। ফুলের তখন সে কি রাগে একটা চিঠি লিখলো। প্রিয় ভুলে যাও প্রিয়জন, দেশের মাটিতে ফুলকে রেখে কিভাবে সুখে আছেন? আপনার কি মন পুড়ে না? ফুলের মন তো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আজ অনেক অভিমানের সঙ্গে তোমাকে এই চিঠি লিখছি। জানি না তুমি এই চিঠি পড়বে কিনা, কিংবা পড়লেও কোনো উত্তর দেবে কিনা, তবুও মনের ভার কিছুটা হালকা করার জন্য লিখছি। এই 2 সপ্তাহে কতবার ভেবেছি তুমি নিশ্চয়ই ব্যস্ত আছো, কাজে ডুবে আছো। তবুও এই মনের এক কোণে কেমন জানি একটা প্রশ্ন জেগে উঠছে। তোমার কি মনে পড়ে আমি আছি? আমার কথা ভাবো কি? তোমার লেখা চিঠিগুলো আমার দিনের সবচেয়ে আনন্দের সময় হয়ে উঠেছিল। প্রতিটা শব্দে তোমার উপস্থিতি অনুভব করতাম। তোমার প্রতিটা বাক্যে যেন আমার একাকিত্ব ভেঙে যেত। আর এখন সেই চিঠির অপেক্ষা করতে করতে দিন কাটছে, রাত বেরোচ্ছে। তুমি কি জানো অভিমানটা এমন অনুভূতি? না জানলে আজ বলি, এটা ভালোবাসার আর একটা রূপ। কারণ যাকে সত্যি ভালোবাসি তার কাছ থেকেই তো কিছু না কিছু আশা করি, আর সেই আশা পূরণ না হলে অভিমান হয়। তোমার চিঠি লেখার সময় পাওয়া না হোক, কিন্তু একবার কি মনে হয়নি দূরে থেকেও আমি তোমার পাশে আছি? তোমার প্রতিটা কাজের সঙ্গী হতে না পারলেও তোমার চিন্তার অংশ হতে চাই। জানি না এই অভিমান মুছে দিয়ে তুমি আবার আমাকে তোমার কোনো চিঠির অক্ষরের কাছে আসার সুযোগ দেবে কি না। তবে যতদিন তোমার নাম মনে করতে পারবো ততদিন চিঠি লিখবো আর অপেক্ষা করব। যদি কোনোদিন ভুলে যাওয়া প্রিয়জন আমার এই চিঠি পড়তে বসে। ইতি, তোমার সুখ ফুল। সুখ, দুঃখ ও অভিমানে কেটে গেল 8 মাস। আর কয়েক মাস পর শুভর ইন্টার্নশিপ শেষ হয়ে যাবে। এর মধ্যেই নাফিস সুখবর দিল, আরিফা গর্ভবতী। ফুলের খুশির অন্তই রইল না। সেই খুশিতে টকবক করে আরিফার জন্য উপহার কিনল। সংগঠন থেকেও কিছু উপহার নিল। রিক্সা দিয়ে নাফিসের বাড়ি যাওয়ার সময় শাহিন পথ আটকে দাঁড়ালো। আজ সে একা আসেনি, দলবল নিয়ে এসেছে। ফুল রিক্সা থামাতেই বলল। রিক্সা থেকে নেমে শাহিনের দিকে এগিয়ে আসলো। শাহিন তখন দলবলের উদ্দেশ্যেই বলল, তোরা তৈরি তো? আজ শাহিনকে ভয় পাচ্ছে না ফুল। জীবনের এই সময়ে এসে মনে হচ্ছে ভয়কে জয় করতে পারলেই বিজয় হওয়া যায়। ফুলের বুকশ্রীতে ভালো ভোলা আভাসটা নেই, আছে অদম্য উত্তাপ। সম্মুখে দাঁড়ানো শাহিনকে ভয় পাচ্ছে না সে, কিন্তু একাকেও তো কিছুই করতে পারবে না। মুঠোফোন বের করে আদিলকে কল করলো, কিন্তু কথা বললো না। ফোন পুনরায় ব্যাগে ঢুকিয়ে আদিলকে কলে রেখে ফুল রিক্সা থেকে নেমে আসলো। দূরে নয়, একদম শাহিনের সামনে গিয়ে দাঁড়িয়ে পিছনে ছেলেদের ওপর কড়া দৃষ্টি নিক্ষেপ করলো। আশ্চর্যজনকভাবে ছেলেরা নড়ে চড়িয়ে বসলো। বয়সে তারা ফুলের থেকে অনেক ছোট। ফুলের চোখ জোড়ায় আক্রোশ দেখতে পেল। ফুল শাহিনের উদ্দেশ্যে বলতে শুরু করলো, একটা সময় দুর্বল ছিলাম, তখন আপনজন পিষতে পেরেছে। এখন আমি দুর্বল নই, আমি আমার রাজ্যের একমাত্র যোদ্ধা। সব নিয়ম ভেঙে ময়দানে আসুন, আমি তৈরি আছি। দেখি কে আমাকে টক্কর দিতে চান। শাহিন মোটর সারে হেলান দিয়েই দাঁড়িয়েছিল। ফুলের কথা শেষ হতেই সোজা হয়ে দাঁড়ালো। ফুলের মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত দেখা বলল, আমি টক্কর দিতে চাই, তবে শত্রু হিসাবে না, মনের রানী করার জন্য।
বাধা দিলে একদম তুলে নিয়ে যাব। আপনাকে আমার খুব ভালো লাগে, বিয়ে করতে চাই। ফুল বিরক্ত হলো না, ভয়ও পেল না। শাহিনের চোখে চোখ রেখেই বলল, বয়সে আপনার থেকে অনেক ছোট হতে পারে, কিন্তু বউ হওয়ার উপযুক্ত নই। আমার বিয়ে আরও 5 বছর আগে হয়ে গেছে। আমার তাতে সমস্যা নাই, চলো মেয়ে, রানী করে রাখবো। ফুল বুঝলো সুন্দর ভাষায় এরা বুঝবে না, এদের বোঝাতে হবে তাদের ভাষায়। ফুল শাহিনের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো। শাহিন বুঝলো ফুল হয়তো পটে গিয়েছে। পুরুষরা যতই শক্তিশালী হোক না কেন, বুদ্ধির দিক থেকে মেয়েরা এগিয়ে তা আবারও প্রমাণ হলো। ফুল হেসে ক্ষান্ত হয়নি, হাত ব্যাগ থেকে গিফটগুলো রাখলো। শাহিন নড়ে চড়িয়ে দাঁড়ালো, উচ্ছ্বাসের সাথেই বলল, এত তাড়াতাড়ি মেনে নেবে ভাবতেও পারিনি। তারপর ছেলেদের উদ্দেশ্যে বলল, তোদের ভাবিকে পাওয়ার জন্য আজকে আমার পক্ষ থেকে কাচ্চি বিরিয়ানির পার্টি দেব, সবকটাকে নিয়ে আসিস। ছেলেদের মুখে হাসি ফুটে উঠল। সকলেই একজন অপরজনের দিকে চাচুই করলো। ফুল এই সুযোগে ব্যাগ থেকে কেরোসিনের ছোট্ট শিশি বের করলো, সরাসরি শাহিনের মুখ বরাবর নিক্ষেপ করে গ্যাস লাইটার জ্বালিয়ে ধরলো। এতে নিখুঁত ও নিপুণভাবে ফুল কাজটা করলো যেন এই কাজে সে ট্রফি জিতেছে। ফুল হেসে বলল, সংগঠন চালাই, মেয়েদেরকে সেখানে নিজেকে রক্ষা করার ট্রেনিং শেখানো হয়। প্রতিষ্ঠাতে হয়েছি, শত্রুতা থাকবে। আপনাদের মতো কুলাঙ্গার বখাটেদের সাহায্য করার জন্য ব্যাগে কেরোসিন নিয়ে ঘুরে ফিরি। একদম পা বাড়ালে আগুন জ্বালিয়ে দিব। শাহিন নিজের শক্তি খাটাতে আসতে চাইল। ফুল তখনই শাহিনের মাথায় আগুন জ্বালিয়ে দিল। পিছনে ছেলেরা ভাই ভাই করে শাহিনের মাথায় বালি দিতে থাকলো। ওরাও বেশ ভয় পেয়েছে। সামান্য টাকা ও একবেলা বিরিয়ানির লোভে মোটর বাইক নিয়ে এসব নেতাদের পিছনে ঘুরে বেড়ায়। জানের মায়া তো অবশ্যই আছে। এরা ফুলের সাথেই লাগতেই আসলো না। শাহিনের মাথার চুল খানিকটা পুড়ে গেছে। শাহিন মাথায় হাত রেখে মা বলেই এগিয়ে আসছিল, তখনই আদিল এসেই উপস্থিত হলো। ফুলের সাহসিকতায় গর্ব হয়। আদিলকে দেখেই ফুল বলল, তুমি না আসলেও হতো ভাইয়া, আমি এদের সাহায্য করে নিতাম। কোথায় যাচ্ছিলে? আদিল বলল। তার কণ্ঠের নিগড় প্রশ্নেই ফুল উত্তর দিল, নাফিসদের বাড়ি। আদিল বলল, যাও, সন্ধ্যার আগে ফিরে এসো, আমি এদের দেখছি। ফুল বাচ্চাদের মতো গ্যাস লাইট জ্বালিয়ে নিভিয়ে খেলতে খেলতে প্রস্থান নিল। এদিকে শাহিনের অবস্থা তখন করুণ। আদিলকে ভয় পায় সে, কারণও আছে। স্কুলের গণ্ডি পর্যন্ত এগিয়েছিল শাহিন। আদিল ছিল তাদের সিনিয়র। একবার সিনিয়র আপুদের ডিস্টার্ব করার জন্য যা মাইট দিয়েছিল তা আজও ভুলেনি। আদিল শার্টের হাতা উপরে করলো, শাহিনের উদ্দেশ্যে বলল, তুই আর ভালো হলি না শাহিন না। তারপর আর কি, শাহিনের আপ্যায়ন আদিলই করতে থাকলো। শাহিন ও বাবা ও মা বলে আদিলের আপ্যায়ন আনন্দে গ্রহণ করতে থাকলো। আর শাহিনী ছেঁড়া পড়ো না, তারা সে কখন পালিয়ে গেল। শাহিনী ছেলেদের দিকে তাকিয়ে দুঃখী হয়ে বলল, শালা সবকটা হারামজাদা। কোনো এক গধূলি লগ্নে ফুল বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। দিনের একটি অংশে শুভকে নিয়ে ভাবতে বেশ ভালো লাগে, পছন্দ করে ফুল। আজকে ফুল ভাবলো প্রকৃতির সাথে মিশে শুভকে নিয়ে ভাবনার জগতে পথ ধরে হাঁটতে লাগলো। ফরিদ তখন খামার থেকে বের হচ্ছিল। ফুলকে দেখে এগিয়ে এলো, মুখ ভরে সালাম জানিয়ে বলল, ভাবি কেমন আছেন, কোথায় যান? ফুল হাসলো। ফরিদের সাথে তার তেমন কথাই হয় না, আসার পর থেকে 1 কি 2 বার কথা হয়েছে। ফুল জানালো, ভালো আছি, এমনিতেই হারছিলাম। কিছু বলবে? একটা কথা বলতাম, ভয় পাচ্ছি যদি রাগ করেন। ফুল হেসে বলল, রাগ করব না, তুমি নির্ভয়ে বলতে পারো। ভাইজান যে 3টা চিঠি পাঠাইছিল সবগুলোই কি পড়েছিলেন? ফুল মনে করার চেষ্টা করলো ঠিক কোন চিঠিগুলোর কথা বলেছে ফরিদ। ফুলের মুখাপে চিন্তার আভাস পেয়ে ফরিদ বলতে শুরু করলো, শহরে থাকতে আপনার চিঠির উত্তরে 3টা চিঠি এসেছিল, সেই চিঠিগুলোর কথা বলছি। ফুলের মনে পড়লো সেই চিঠিগুলোর কথা। ফুল জানালো, 2টা পড়িনি। কেন, সেই চিঠিতে কি আছে? ফরিদ আহত সুরে উত্তর দিল, সে চিঠিগুলো পড়লে আপনাদের মাঝখান দূরত্ব কবেই ঘুরে যেত। ফুল বুঝলো চিঠির মধ্যে কিছু তো একটা আছে। ফুল পাল্টা প্রশ্ন করলো, খামের উপর তো শুভর হাতে লেখা ছিল না, তবে সেই চিঠি কে পাঠিয়েছিল? ফরিদ উত্তর দিল, খামের উপরে লেখা দেখলেন কিন্তু ভেতরের লেখা দেখলেন না। খামের উপর আমার বন্ধুর হাতে লেখা ছিল, ভেতরের চিঠি ভাইজানের ছিল।
ফুলের চোখজোড়া বড় হয়ে আসলো। সে হন্তদন্ত পায়ে দৌড়ে বাড়ির ভিতর ঢুকলো। কাউকে কিছু না বলে নিজের ঘরে প্রবেশ করে ড্রয়ার থেকে সেই চিঠি দুটো বের করে পড়তে শুরু করলো। ফুলের চোখজোড়া দিয়ে অজর ধারায় পানি ঝরছে। 4টা বছর সে একা কষ্টে থাকেনি, শুভও তার মতো কষ্টে ছিল। ফুল চিঠি দুটোতে অসংখ্যবার চুমু খেলো। অপেক্ষা করতে থাকলো শুভর বাড়ি ফেরার। শুভ ফিরে আসার 1 মাস বাকি তখন। এদিকে ফুল বক্সি কাকার সাহায্যে বাড়ির বাইরে অর্থাৎ নিম প্লেটের সাথে একটা চিঠির বক্সও লাগালো। নিজের হাতেই চিঠির বক্সও সাজালো। শুভর প্রতিক্রিয়া কেমন হবে ভেবে মুচকি হাসতে থাকলো। ফুল নিজেদের ফ্ল্যাটে 2 ঘরের মাঝ বরাবর কয়েকটি চিঠির বক্সও লাগালো। সুন্দরভাবে সাজিয়ে ঘরে গিয়ে চিঠি লিখতে বসছে। পত্রবর, আজ একটু সময় পেয়ে তোমার জন্য লিখতে বসলাম। জানো, বাড়ির সবাইকে নিয়ে কত মজায় দিন কাটছে। মা সবসময় যেন ঠিক আমার মনের কথা বুঝে ফেলেন। তিনি আমার জন্য সকালে লেবুর চা বানিয়ে আনেন। বলেন, ফুল, তোমার গলায় একটু শীত শীত ভাব দেখলাম, এটা খাও, ভালো লাগবে। আদিল ভাইয়া তো বড্ড খ্যাপাটে। কাল আবার আমার রান্নার লবণ কম পড়েছে বলে কেমন অভিনয় করলেন। বললেন স্বামীর শোকে নাকি আমি দিনে তাড়া গুনি, তাই খাবারের লবণ কম দিয়ে ফেলি। সাগরিকা ভাবি হাসতে হাসতে চোখের পানি ফেলে দিলেন। সত্যি এদের সবাইকে নিয়ে একটা ছোট পরিবার মনে হয়। পিয়াল আজকাল বড্ড পেকে গেছে। আমাকে বলে কি, চাচিমা তুমি দেখতে খুব সুন্দর। আমি এতে লজ্জা পেলাম। কিন্তু জানো শুভ, এত কিছুর মধ্যেও তোমার জায়গাটা একেবারেই খালি খালি লাগে। যখন ভাবি আর আমি সন্ধ্যায় ছাদে গিয়ে বসি, তখন মনে হয় তুমি থাকলে গল্পটা আরেকটু মজার হতো। তোমার হাসি আর কথার জাদু এখানে কতটা প্রয়োজন সেটা যে কিভাবে বলি। তোমায় বড্ড মিস করছে। হ্যাঁ, একটা নতুন কাজ করেছে। বাড়ির বাইরে দেওয়ালে একটা চিঠির বাক্স বসিয়েছে। ভাবছি তুমিও তো চিঠি লিখে রাখতে পারো সেখানে। আর আমাদের নিজেদের ফ্ল্যাটে একটা ছোট্ট চিঠির বাক্স রেখেছি। ভাবছি এটা দিয়ে আমরা নিজেরা চিঠি আদান প্রদান করব। তুমি বাইরে চিঠি রাখবে, আমি ঘরের বাক্সে। তারপর সন্ধ্যাগুলোতে চিঠি পড়ার মজা নিতে পারবো। কেমন লাগবে ভাবো তো। তবে শর্ত আছে, আসার সময় আমার জন্য একটা সুন্দর চিঠি লিখে আনবে। চিঠিটা অবশ্যই বাইরের চিঠির বাক্সে রেখে আসবে। আমি তা নিজের হাতে তুলে নিব। শেষে বলি, তোমার ফুলের মঞ্চে কতখানি তোমার কাছে পড়ে থাকে তা বোঝানোর জন্য আর কিছু বলার প্রয়োজন আছে কি? তোমায় ভালোবাসি। আর একটু তাড়াতাড়ি ফেরো প্লিজ। এটি তোমার সুখ ফুল। 1 মাস পর শুভ ফেরার দিন। ব্যাগ পোটলা নিয়ে শুভ বাড়ির সামনে এসে হাজির হলো। আগের মতো স্বাস্থ্যও বেড়েছে। হয়তো বয়সের ব্যবধানেই শারীরিক গঠন পরিবর্তন হয়েছে। গাঠনিক পরিবর্তন হলেও শুভর মনে ফুলের জন্য ভালোবাসা একটুও কমেনি। সে গাড়ি থেকে নেমে গাড়ির নেম প্লেটের সাথে সত্যি সত্যি একটা চিঠির বক্সও দেখতে পেল। শুভ মুচকি হেসে পকেট থেকে চিঠির খাম বের করে তাতে চিঠি রাখলো। আদিল ভাইকে আনতে শহরে গিয়েছিল। শুভকে চিঠি রাখতে দেখিয়ে বলল, নিজেদের কেরিয়ার গঠন করতে গিয়ে দুজনেই কষ্ট পেলি। ফুলকে তার প্রাপ্য অধিকার থেকে দূরে রাখিস না। শুভ তাদের ফ্ল্যাটের বারান্দার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, প্রশ্নই আসে না। আমি ফুলকে এমনভাবে তৈরি করেছি আমি না থাকলেও যেন সে ভেঙে মুচড়ে না পড়ে। এখন আমরা প্রতিষ্ঠিত, দূরে থাকবো না, সব সময় কাছাকাছি থাকবো। আদিল কিচ্ছু বলল না। সত্যি এই ফুলকে আদিল চেনে না। শাহিনকে শায়েস্তা করার পদ্ধতি দেখে আদিল অবাকই হয়েছিল। মেয়েটার পরিবর্তন চোখে লাগার মতো। শুভর চোখ জোড়া এখনো বারান্দার দিকে নিবদ্ধ। আদিল সে কখন ব্যাগ পোটলা নিয়ে ভিতরে চলে গেছে। শুভ দৃষ্টি আটকে রইল বারান্দার পর্দার আড়ালে মানবীর ছায়ার উপর। শুভকে নড়তে না দেখে ছায়া মানবী নিজেই এক পর্যায়ে সরে গেল। শুভ মুচকি হেসে ভিতরে প্রবেশ করলো। সুইটি খানম প্রতিবারের মতোই ছেলেকে কাছে পেয়ে জড়িয়ে ধরে খুব কাঁদলেন। সাগরিকাকে বলে কয়ে খাবার পানীয় ব্যবস্থা করতে বললেন। শুভ এদিকে সেদিকে তাকিয়ে ফুলকে খুঁজতে লাগছে। খুঁজেই চলেছে। সাগরিকা ছোট ভাইয়ের মতো দেবরকে দেখে ঠাট্টা তামাশা শুরু করলো। বইয়ের খোঁজ করছো? সে তো বাসায় নেই, বর আসবে শুনেও চলে গেল। এমন বউ কোথাও দেখিনি বাপু। বর আসবে অথচ মহারানী কাজে ব্যস্ত। না করেছিলাম শুভ, বউকে মাথায় তুলো না, এবার ঠেলা বলছো। সাগরিকার রসিকতায় প্রতি উত্তরে শুভ বলল, বউকে মাথায় তুলিনি ভাবি, মনের কোণে জায়গা দিয়েছি। এত সহজে আমার থেকে দূরে যাবে না। সাগরিকা হাসতেই থাকলো। এর মধ্যেই আদিল পিয়ালকে নিয়ে আসলো। চাচুকে দেখে দৌড়ে আসলো পিয়াল। হাত বাড়িয়ে কোলে উঠতে চাইলো। শুভ ভাইয়ের ছেলেকে কোলে তুলে কালে চুমু দিয়ে বলল, আমার ছোট বাবাটা কেমন আছে?
পিয়াল উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, তুমি দেখি ছোট চাচির মতো আদর করো। ছোট চাচি আমাকে এইভাবে আদর করে। শুভ সহ উপস্থিত সকলেই হেসে উঠল। শুভ পিয়ালকে কোলে তুলে সিঁড়ির দিকে হাঁটা ধরল। ফুল জানলার ধারে দাঁড়িয়ে দেখছিল শুভ বাইরের চিঠির বাক্সে কিছু রেখে ঘরে ঢুকেছে। স্বামীকে এভাবে চিঠি রাখতে দেখে ফুলের মনের ভিতর এক অদ্ভুত অনুভূতি হলো। লজ্জা আর সংকোচে তার গাল লাল হয়ে গেল। শুভ বাড়িতে ঢুকেই পিয়ালকে কোলে নিয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়লেও ফুল নিচে নামলই না। সে জানলার পর্দার আড়ালে দাঁড়িয়ে শুভর জন্য অপেক্ষা করতেই থাকলো। শুভ ফ্ল্যাটে প্রবেশ করতেই নিঃশ্বাস আটকে আসলো ফুলের। সে চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো। শুভ দেখলো পর্দার আড়ালে তার ফুল বউকে। সে মুচকি হাসলো। শুভ ফুলের উপস্থিতি টের পেলেও কিচ্ছু বলল না, যেন অপেক্ষা করছিল কখন ফুল নিজে থেকে তার কাছে আসবে। কিছুক্ষণ পর শুভ পিয়ালকে কোলে নিয়ে পর্দার দিকে এগোলো। ফুল চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ভেতর কোথাও যেন সংকোচ আর দ্বিধা আটকে রেখেছে তাকে। শুভ একটু থেমে পিয়ালকে মেঝেতে বসিয়ে দিয়ে ফুলের পর্দার কাছে এগিয়ে দাঁড়িয়ে ফিস ফিস কণ্ঠে বলল, ফুল বউ, আমাকে দেখতে দিবে না? শুভর কণ্ঠে ছিল মৃদু অনুরোধের সুর। ফুল কিচ্ছু বলল না। শুভ হাসলো। শুভ বুঝলো ফুলের লুকোচুরির ব্যাপারটা। শুভ উপভোগ করতে চাইলো এই সময়টুকু। সে পর্দার আড়ালে থেকেই ফুলের মুখায়বের ওপর হাত ছুঁয়ে দিতে চায়। ফুল সরে দাঁড়ায়, ধীর স্বরে বলে, এত দিন পর দেখার জন্য একটা উপহার চাই, দিবে তো? শুভ কপালে ভাঁজ ফেলে একটু রাগ দেখিয়ে বলল, উপহার আবার কি? ফুল একটু কাছে এগিয়ে বলল, কপালে একটা চুমু। অনেকদিন হলো তোমার মুখ দেখা হয়নি, তোমার সঙ্গে ঠিকমতো কথা বলা হয়নি, দিবে না? ফুল তার কথায় আরো লজ্জা পেয়ে গেল। মুখ নামিয়ে বলল, তোমার ইচ্ছে না হলে আচ্ছা থাক। শুভ আর কথা না বাড়িয়ে পর্দার আচ্ছাদনের ওপর ফুলের কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপর পর্দা সরিয়ে দিল। ফুলের চোখের ওপর তাকিয়ে শুভর চোখে এক রাস মুগ্ধতা ছড়িয়েই পড়ল। সে বলল, তুমি এখনো আগের মতোই সুন্দর, জানো ফুল বউ। শুভর কথা শেষ হতেই ফুল সংকোচে মুখ ফিরিয়ে বলল, এইসব কথা না বললেই নয়। শুভ একটু হেসে তার কপালের কাছে ঝুঁকল। ফুল মাথা নুইয়ে রাখলো। শুভ ফুলের মাথায় উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিয়ে বলল, আমার স্ত্রী এত লাজুক কেন? আমার মনে হয় তুমি ইচ্ছে করেই আমাকে দেখতে দিচ্ছ না, যাতে আমি বারবার তোমাকে দেখতে চাওয়ার জিদ ধরি। ফুল এবার হাসি থামাতেই পারল না, হেসে বলল, তোমার কথাগুলো সবসময় অতিরঞ্জিত, কিন্তু তুমি আস্ত। আমি কি? শুভ প্রশ্ন করলো। ফুল শুভর চোখে চোখ রেখে উত্তর দিল, তুমি আমার অতি আপনজন। শুভ হাসলো। ফুলকে নিজের সাথে মিশিয়ে বলল, আমার প্রিয়তমা, তোমার ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। পিয়াল চলে গিয়েছিল। কোথায় থেকে দৌড়ে এসে দুজনের চাকে তাকিয়ে মিষ্টি গলায় বলল, ছোট চাচু, ছোট মায়ের সাথে কত কথা বলবা, এবার আমার সঙ্গে একটু খেলো না। ফুল পিয়ালের দিকে তাকিয়ে হেসে বলল, চলো আব্বু, একসঙ্গে খেলবো। শুভ ফুলের লজ্জায় লাল হয়ে যাওয়া মুখশ্রী দেখল। লজ্জায় মেয়েটা শুভর দিকে তাকাচ্ছেই না। শুভ ফুলের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, তুমি জানো ফুল, আমি তোমার এই লাজুক স্বভাবটা সবচেয়ে বেশি পছন্দ করি। আর কিছু না হোক, তোমাকে এভাবেই দেখতে আমার দিনটা সুন্দর হয়ে যায়। ফুল কিচ্ছু বলল না। শুভ তার হাত ধরেই নিচে নিয়ে গেল। পিয়ালের সঙ্গে নিচে নেমে আবার মেতে উঠলো খেলায়। আর ফুল এক মনে শুভকে দেখে ভাবতে লাগলো, এই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। শুভ ফিরে আসার পরপরই ফুল ও তাদের ছোট পরিবার নিয়ে একদিনের ভ্রমণের পরিকল্পনা করলো। জায়গাটা ছিল শহর থেকে বেশ দূরে। পাহাড়ি পথ আর নদীর ধারে এক সবুজ পরিবেশ। ভোরবেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তারা। ফুলের মুখে আনন্দের ঝিলিক। শুভ ড্রাইভ করছিল আর ফুল জানলা দিয়ে প্রকৃতির মুগ্ধতা উপভোগ করছিল। হাওয়ার ঝাপটা তার চুলে খেলা করছিল। চারিদিকে শীতের হালকা কুয়াশা, পাখির কিচিরমিচির আর ঝর্ণার কল কল ধ্বনি। নদীর তীরে ছোট ছোট নৌকা বাঁধা। পথের পাশে গাছের ছায়ায় বসেছিল স্থানীয় লোকজন। শুভ গাড়ি থামায় একটি খোলা জায়গায়। ফুল নেমে নদীর কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পানি ছুঁয়ে দেখে। নদীর পাড় জুড়ে যেন এক টুকরো স্বর্গ নেমে এসেছে। সূর্যের প্রথম রশ্মি নদীর জলে পড়ে ঝিকমিকি করছে। কুয়াশার চাদরে ঢেকে থাকা চারপাশ ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে।
বালুর ধারে ছোট ছোট ঘাসের ওপর জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় মুক্তোর মতো জ্বলজ্বল করছে। নদীর পাশে সারি সারি বাঁশ আর তাল গাছ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। পাখিরা ডালে বসে মিষ্টি সুরে গান গাইছে। বাতাসে যেন মাটির গন্ধ মিশে আছে। সাগরিকা পানি দেখে উচ্ছ্বাস বেড়ে গেল। পিয়াকে নিয়ে নদীর ধারে চলে আসলো। নদীর চিকচিক পানিতে পা হাত ডুবিয়ে দিল। পিয়াল তার ছোট্ট ছোট্ট হাত জোড়া দিয়ে শামুক কুড়িয়ে নিতে থাকলো, যেন এটাই তার কাজ। এই কাজেই আনন্দও খুঁজে পাচ্ছে। জল ধরার কলকল শব্দ, মাঝে মাঝে সেই সুরকেই ছাপিয়ে যায় পাড়ে বসা পাখির ডাক। পাড়ে দাঁড়িয়ে থাকা শাপলা ফুলের ঝোপে একটা মাছরাঙা হঠাৎ ঝাঁপ দিয়ে জলে পড়ে আবার উঠে আসে। দূরে দেখা যায় নৌকা বইছে এক জলে, আর গলায় বাঁধা আছে একটা ঝুড়ি, আর নৌকার পটাতলে পড়ে আছে কিছু সদ্য ধরা মাছ। সুইটি খানম সঙ্গে কিছু খাবার নিয়ে এসেছিল। খোলা মাঠে বসে সকালের নাস্তা করতে করতে গল্প শুরু করলো তাদের। শুভ আর ফুল দুজনেই খুশিতে হাসিতে মেতে উঠেছে। সাগরিকা আর গম্ভীর স্বামীকে আড়ালে জ্বালাতেই থাকলো। কখনো পায়ে শুশুরি দিতে থাকলো, তো কখনো সকলের আড়ালে গাল টিপে দিল। সাগরিকার কাজেই হিলি বিরক্ত হলোই না, বরং হেসেই ফেলল। চারপাশে প্রকৃতির অপার সৌন্দর্য যেন তাদের মনের ক্লান্তি দূর করে দিচ্ছিল। ফুলের চোখ ঝোড়ায় আনন্দের সীমা রইলই না। ফুল উচ্ছ্বাসিত হয়ে শুভকে বলল, তুমি জানো শুভ, প্রকৃতির মাঝে এভাবে সময় কাটানোর আনন্দটাই আলাদা। মনে হয় জীবনের সব চাপ ভুলে গেছি। শুভ মৃদু হেসেই বলল, তোমার হাসিটাই তো আমার জীবনের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তাদের কথায় গভীর ভালোবাসা ও উষ্ণতা মিশেই ছিল। শুভ ভাবতে থাকলো, আর কিভাবে তার ফুল বইয়ের মুখে হাসি ফোটানো যায়। বিকেলের নরম রোদ নদীর জলে পড়ে যেন সোনালি ঝিলমিল তৈরি করে। নদীর পানির ঢেউগুলো তখন ধীরে ধীরে চলতে থাকে। মনে হয় যেন রোদের আলোয় সেগুলো খেলা করছে। পাড়ের ঘাস আর ছোট ছোট গাছগুলো বাতাস তুলছে, তাদের ছায়া এসেই পড়ছে নদীর ওপর। দূরে গবাদি পশু চড়ছে, তাদের সঙ্গে স্থানীয় শিশুদের হইচই কানে আসে। মাঝে মধ্যে পানির ঝাঁপ দিয়ে উড়ে আসছে বড় কোনো মাছ, আর পড়ে পাড়ে বসে থাকা বকগুলো সুযোগ খুঁজছে শিকার করার। নদীর পাড়ের রাস্তায় বিকেলের দিকে মানুষের আনাগোনা বাড়ে। কেউ আসে হাঁটতে, কেউ বা ছোট নৌকায় চেপে নদী পার হতে। জেলেরা দিনের শেষ জাল তুলে নৌকায় মাছ ভরছে। এক পাশে কিছু কিশোর ফুটবল খেলায় ব্যস্ত, তাদের চিৎকার পরিবেশ প্রাণবদ্ধ হয়ে উঠেছে। শুভ ফুলের হাত ধরে হাঁটছে। অদূরেই সুইটি খানম নাতিকে শামুক কুড়িয়ে দিচ্ছে। সাগরিকা আদিলকে নিয়ে নিজের ছবি তুলছে। সুখী পরিবার, তার আর কিসের প্রয়োজন পড়ে। বিকেল গড়িয়ে সন্ধ্যার কাছে এলে রঙের খেলা শুরু হয়। আকাশ ধীরে ধীরে কমলা, গোলাপি আর বেগুনি রঙেই মিশে যায়। সেই রং নদীর জলে প্রতিফলিত হয়ে পুরো দৃশ্যটাকে এক অনন্য সৌন্দর্য দেয়। সূর্যের শেষ কিরণ নদীর ওপর পড়লেই মনে হয় যেন কোনো শিল্পী তার তুলিতে আঁকছেন প্রাকৃতিক এক চিত্রকর্ম। বাড়ি বসা চায়ের দোকান থেকে ভাঁজ করা চায়ের কাপে ধোঁয়া উঠছে। সেই সঙ্গে ভেসে আসি গাছের পাতার ফাঁকে ফাঁকে শালিকদের ডাকে মিষ্টি সুর। শুভ 2 কাপ চা এনে ফুলের হাতে ধরিয়ে দিল। তাদের দুষ্টু মিষ্টি মুহূর্তের কথা বলতে লাগলো। সন্ধ্যা নামার সাথে সাথেই নদীর পাড়ের রূপ যেন আরো গভীর হয়। সূর্য ডুবে যাওয়ার আগে চারদিক লালচে কমলা রঙে ভরে যায়। নদীর জলে সেই রঙের প্রতিফলন দেখে মনে হয় যেন পুরো নদী আগুনের মতো জ্বলছে। পাহাড়ের মাটির রাস্তা দিয়ে হাঁটছে গরুর গাড়ি। বাতাসে ভেসে আসছে দূরের গ্রামের মাটির চুলোর ধোঁয়া। ধীরে ধীরে অন্ধকার নামছে, আর নদীর ওপারে ঝোপের মধ্যে জোনাকির আলো জ্বলে উঠছে। নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে শুভ ও ফুল একটু দূরে একটি ময়লা কাপড়ে ঢাকা মানুষকে দেখতে পেল। সে মাটির চরে কিছু খুঁজছিল। ফুল প্রথমে তাকে খেয়াল করলেও পাত্তাই দেয়নি। শুভ ভাবলো জীর্ণ শীর্ণ মানুষটাকে সাহায্য করা যায়। সে পকেট থেকে কিছু টাকা বের করে মহিলাটির দিকে এগিয়ে দিয়ে বলল, চাচি, এই টাকাটা রাখুন, কিছু কিনে খেয়ে নেবেন।
পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়ে মহিলাটি ফিরে তাকালো। শুভ তখন অবাক হলো, ফুলকে ডেকে বলল, ফুল, ওই মানুষটাকে চেনা চেনা লাগছে না? ফুল ভালো করে তাকায়। তার চেহারা ক্লান্ত ও মলিন, মাথার চুলগুলো এলোমেলো, পোশাক ময়লা, ভাঙ্গা স্যান্ডেল তার পায়ে। ফুলের মনে হলো এই মুখ কোথাও দেখেছে। একটু এগিয়ে যেতেই ফুলের গলার স্বর যেন আটকেই গেল। তার মনে কোনো সাড়া জাগছিলই না, কিন্তু যেন সেই মানুষটি ফুলের দিকে এগিয়ে এসে তার পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে। তখন ফুল ধীরে ধীরে মানুষটিকে বুঝতে পারে। ফুল চমকেই ওঠে, শুভর হাত ধরে চলে যেতে নাই। মানুষটি আবারও ফুলের পায়ে পড়ে আহাজারি করতে শুরু করে। কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল। লিপির কথাগুলো তাকে তার পুরনো দিনের কষ্টের স্মৃতি মনে করিয়ে দেয়। সেই ভয়ঙ্কর রাতগুলো, সেই অমানসিক অত্যাচার, সব যেন একসঙ্গেই ফিরে আসে। ফুলের চোখে ক্রোধ জ্বলে ওঠে। লিপি যে তাদের জীবনের সুখ কেড়ে নিয়েছিল, যার জন্য তাদের সম্পর্কের মাঝেও ঝড় উঠেছিল। লিপি যে তার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছিল। লিপি কেঁপে কেঁপে উঠে দাঁড়ালো। তার চোখে এক ধরনের অনুশোচনা, তার মুখে একটি দৃঢ়তাপূর্ণ ভঙ্গি। সে বলে উঠল, শুভ তার কাঁধে হাত রেখে তাকে সামলানোর চেষ্টা করে। ফুলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ফুল নিজেকে সামনে নিল। শুভ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকার পর ক্লান্ত গলায় বলল, অতীতের সব ভুলের জন্য ক্ষমা চাওয়া যদি আপনার জন্য শান্তি আনতে পারে, তাহলে আমি আপনাকে ক্ষমা করলাম। আপনার জন্যই আমি ফুলকে পেয়েছিলাম। কিন্তু মনে রাখবেন, আপনি যা করেছেন তার ক্ষত আমরা সারা জীবন বয়ে বেড়াবো। ফুল হঠাৎই কঠোর কণ্ঠে বলে উঠল, না শুভ, আমি ওনাকে ক্ষমা করতে পারবো না। যে নিজের স্বার্থের জন্য এত নিচে নামতে পারে, তার জন্য আমার মনে কোনো জায়গা নেই। আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে এই নারী। আমি ওনাকে কোনো দিনও ক্ষমা করবো না। লিপি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। সে বলল, এই বলে লিপি ধীরে ধীরে নদীর পাড় থেকে হাঁটতে শুরু করলো। তার মলিন চেহারা অন্ধকারে মিলিয়ে গেল। শুভ নীরবে দাঁড়িয়ে রইল, আর ফুল নিজের মনে তোলপাড় অনুভব করছিল। তার হৃদয়ে ক্রোধ, বেদনা আর কিছুটা সহানুভূতি মিশ্রিত হয়ে যেন এক অদ্ভুত ভার তৈরি করলো। নদীর হাওয়া বইতে থাকলো। শুভ ও ফুল সেখানে নীরবেই দাঁড়িয়ে রইল, জীবন ওর অতীতের বোঝা বয়ে নিয়ে। শুভ তার কথা রেখেছে, ফুলকে তৃতীয়বারের মতো বধূ বেশে ঘরে তুলবে। তবে অন্যান্য বর বধূর মতো শুভ ও ফুলের বিয়ের অনুষ্ঠান পৃথক জায়গায় হবে না, বরঞ্চ একই বাসায় হবে। নানান ঝামেলা ঝড়ঝাপটা পার করে শুভ ও ফুলের বিয়ের 3 তারিখ এগিয়ে আসলো। আজ শুভ ও ফুলের গায়ে হলুদ। শুভ ও ফুলের গায়ে হলুদের অনুষ্ঠান ঘরেই আয়োজন করা হবে, তবে সেজে উঠবে একেবারে জমকালো। পুরো আয়োজনটা হবে প্রেম, আনন্দ আর ঐতিহ্যের মিলেমিশে। ফুলের ইচ্ছে অনুযায়ী অনুষ্ঠানের পরিবেশটির আয়োজন করা হয়েছে একেবারে প্রাণবন্ত এবং আনন্দমুখর। শুভ ও ফুলের বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে ঘরের সাজসজ্জায় রয়েছে হলুদ ও সবুজের মিশ্রণ। বাড়ির বাগানে শিউলি গাছের নিচে বড় স্টেজ করা হয়েছে। সেখানে ঢাকের তালে তালে গানের মিউজিক রিমিক্স বাজানো হচ্ছে। অতিথিরা সবাই মেতে উঠেছে সেই তালের সুরের সঙ্গে। এক কোণে সুন্দরভাবে গড়ে তোলা হবে মঞ্চ, যেখানে বর কোণে বসবে। মঞ্চের পেছনে আছে ফুলের ব্যাকড্রপ বা কাপড়ের সজ্জা। মঞ্চের চারপাশে গাঁদা ফুল এবং রজনীগন্ধা মালা ঝুলানো আছে এবং ফেরারি লাইট দিয়ে পুরো পরিবেশ আলোকিত হয়ে আছে। প্রবেশ পথ সাজানো হয়েছে ফুলের তোড়া ও রঙিন আলোকসজ্জা দিয়ে। অতিথিরা প্রবেশ করতেই এক ভিন্ন রকম অনুভূতি পাচ্ছে। আরিফার 2 মাসের ছেলেকে কোলে নিয়ে প্রিয় বান্ধবীর হলুদের অনুষ্ঠানে উপস্থিত হলো। বাচ্চাটাকে নাফিসের কোলে তুলে দৌড়ে ভিতরে চলে গেল। এদিকে এত ছোট বাচ্চাকে কোলে রাখতেই হিমশিম খাচ্ছে নাফিস। তার মনে হচ্ছে এই ছোট্ট বাচ্চাটাকে ধরতে গেলেই ব্যথা দিয়ে দেবে।
তাছাড়া বাইরের সাউন্ড বক্সের আওয়াজটাও বাচ্চার জন্য ক্ষতিকর বলেই মনে হচ্ছে নাফিসের কাছে। দেখা গেল চঞ্চল বইয়ের পিছু পিছু নাফিসও বাড়ির ভিতরে চলে আসে। শিউলি ফুলের স্নিগ্ধ গন্ধে মোড়া সন্ধ্যা, গাছের নিচে সাজানো হলুদের মঞ্চ যেন এক খণ্ড স্বপ্নের মতো। মঞ্চের চারপাশে রাখা হয়েছে কাছে কাছে শিউলি ফুল। মাটিতে শিউলির সাদা আর গেরুয়া রং যেন একসঙ্গে মিলে একটা রঙিন কার্পেট তৈরি করেছে। মঞ্চে বসেছে শুভ আর ফুল, দুজনেই কাঠালি রঙের পোশাকে যেন সোনালি আলোয় ঝলক। শুভর পাঞ্জাবি আর ফুলের শাড়িতে সূক্ষ্ম কাজ, রূপালি আর সোনালি জুড়ি মিলে আলোর খেলা করছে। শিউলির পাতার তৈরি টোপর আর গহনা তাদের সাজকে আরো মায়াময় করে তুলছে। চারিদিকে আলোর মালা ঝুলছে, বাতাসে মিষ্টি বাঁশির সুর আর অতিথিদের খিলখিলানো হাসি সন্ধ্যার উষ্ণতা বাড়িয়ে তুলেছে। তারা হাত ধরাধরি করে বসে আছে, চোখে মুখে একটা মধুর লাজুক হাসি। শিউলির নিচে এই মঞ্চ যেন শুধু তাদের ভালোবাসারই নয়, প্রকৃতির সঙ্গে একান্ততারও এক অপূর্ব উদযাপন। সাগরিকা বরণডালা নিয়ে হাজির হলো। আনুষ্ঠানিকভাবে হলুদের কাজ শুরু হলো সে। সাগরিকা অতি যত্নে বরণডালাগুলো সাজিয়ে এনেছে। পিতলের থালা থেকে তুলে আনা পাকা আম পাতাগুলো দিয়ে সাজানো হলো বরণডালার প্রধান কাঠামো। প্রতিটি শাখার গিটে গিটে বাঁধা হলো রঙিন সুতা, লাল, হলুদ আর সাদা। আম পাতার সবুজের সঙ্গে এই রঙের মিলন যেন প্রাণের উচ্ছ্বাস প্রকাশ করে। ডালাগুলোর মাথায় বাঁধা হলো তাজা শিউলি ফুলের মালা। ফুলের সাদা আর গেরুয়া মিশ্রিত ডালার প্রতিটি কোণে একরকম মধুর্য এনে দিল। পাশাপাশি প্রতিটি ডালার গায়ে ছোট ছোট শঙ্খ বাঁধা হলো, যাতে শব্দে সন্ধ্যা ভরে ওঠে। বরণ ডালার নিচের অংশে ঝোলানো হলো রঙিন কাগজের ঝালক, আর কিছু জায়গায় ছোট ছোট ঘন্টা লাগানো হলো। অতিথিরা যখন মঞ্চের দিকে এগোবে, ঘন্টার মিষ্টি শব্দ আর শিউলির গন্ধে যেন তাদের পথ নিজেই সজ্জিত হয়ে যায়। পুরো আয়োজনটা যেন শুধু শুভতা ও তার স্ত্রীর জন্যই প্রকৃতির এক অভিনব উপহার। আরিফার খুশি যেন শেষ হয়ই না, উচ্ছ্বাসিত হয়ে এখানেই সেখানেই দৌড়াচ্ছে। কখনো ফুলের শাড়ি ঠিক করে দিচ্ছে, তো কখনো ডালা গুছিয়ে দিচ্ছে। নাফিস ছেলেকে কোলে নিয়ে অদূরে চেয়ারে বসেই আছে। ফুলকে দেখে নাফিসের ভাঙ্গা মন কোনো প্রভাব পড়লই না। আরিফা সেই স্থানটা পূরণ করেই দিয়েছে। নাফিসের চোখ শুধু আরিফাতেই নিবদ্ধ আছে। কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি পরে আদিল মঞ্চে উঠে আসলো। ভাইকে হলুদ মাখার পরিবর্তে হলুদে গোসল করিয়ে দিল। ফুল শুভকে দেখে হেসে শুয়ে পড়ার অবস্থা। সাগরিকা ক্যামেরা হাতে কয়েকটা ছবি তুলে নিল শুভর, ভবিষ্যতে ছেলেমেয়েদের দেখাবে বলে। শুভ সকলের আড়ালে ফুলের গালে হলুদ ছুঁয়ে দিল, কপালে ঠোঁটের ছোঁয়া দিয়ে বলল, তোমাকে কি নামে ডাকবো? হলুদ ফুল নাকি শুভর সুখী ফুল? ফুল মিষ্টি হেসে উত্তর দিল, আমি শুভর সুখ ফুল। শীতের হালকা আমেজ, ঘর জুড়ে আলোর ঝলকানি, ফুলের মিষ্টি গন্ধে পরিবেশটা যেন অন্যরকম। শুভ আর ফুলের বিয়েটা হচ্ছে ওদের নিজেদের বাড়িতেই। একটা বিশাল বাগান জুড়ে সাজানো আয়োজন। বাগানের মাঝখানেই বড় করে স্টেজ সাজানো হয়েছে, সাদা আর লাল রঙের ফুল দিয়ে সাজানো। স্টেজের ঠিক ওপরে ঝোলানো বর্ণিল জড়ি, ঝালক আর আলোর মালা। পুরো বাড়িটা যেন উৎসবের আনন্দে ভরে উঠেছে। ঘরের এক কোণে বসে ফুল আর আরিফার সঙ্গে গল্পে মগ্ন। তার গায়ে লাল বেনারসি আর চুলে ফুলের মালা। লাজুক মুখটা দেখেই আরিফা বারবার খোঁচা দিয়ে বলছে, ফুল, আজ কিন্তু তোর দিন, এভাবে লজ্জা করলে চলবে? অবশ্য তোর বাসর তো আগেই করা শেষ। এই ফুল রে, তোর কোথায় কোথায় চুমু খেয়েছিল বল না? ফুল চোখ রাঙায়, লজ্জায় মাথা নত করে বলে, বেয়াদ্দব মেয়ে। আরিফা ক্ষান্ত হলে তো সে তার মতো বকবক করেও যাচ্ছে। ফুলকে লজ্জায় ফেলতে দ্বিতীয়বার ভাবছেই না। শুভর জন্য আলাদা রকমের প্রস্তুতি চলছে। বড় ভাই আদিল তাকে নিয়ে হাসি তামাশায় মেতে আছে। কালো শেরওয়ানি আর সোনালি পাগড়ি পরেই শুভ নিজেও যেন রাজপুত্রের মতোই লাগছে। নাফিস ঠাট্টা করেই বলল, এই শুভ, ফুল তোকে দেখে চমকে যাবে। শুভ হেসেই মাথা নোয়ালো, কিন্তু তার চোখে দেখা গেল এক রাশ উত্তেজনা। রাতের তারার মতো ঝলমলে আলোতে পুরো বাগান ভরে উঠেছে। শুভ আর ফুলকে স্টেজে বসানো হলো। চারপাশে সবাই হাততালি আর মৃদু হাসিতে উৎসাহ উদযাপনে জোগাচ্ছে। শুভর হাতে যখন মালা তুলে দেওয়া হলো, তার হাত একটু থমকেই গেল। তারপর নিজের হাতে মালাটা ফুলের গলায় পরিয়ে দিল। ফুলও এক ঝলক লজ্জা সামলে শুভর গলায় মালা দিল। এই মুহূর্তে যেন সবার মুখে একটাই শব্দ,
সাজানো রাত শুরু হলো। স্টেজের পাশে বড় ডাইনিং এরিয়া, নানা রকমের খাবার সাজানো, কাবাব, পোলাও, রোস্ট, মিষ্টির বিশাল আয়োজন। পরিবারের ছোটরা খাবারের দিকে বারবার দৌড় দিচ্ছে, আর বড়রা তাদের ধরেই আনছে। অতিথিরা একে একে বসে খাবার উপভোগ করছে। রাতের শেষ দিকে বিদায়ের সময় এলো। বাড়ির মধ্যেই ফুলের জন্য সাজানো হলো নতুন ঘর। শাশুড়ি মায়ের বুকে মাথা রেখে ফুল বসে আছে। সুইটি খানম ফুলের মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন। শুভ সকলের আড়ালে ফুলের হাতে চিঠি গুঁজে দিল। তাতে লেখা ছিল, প্রিয় আসল বউ, তোমাকে যখন লাল বেনারসিতে দেখি মনে হয় যেন পুরো পৃথিবীর সব রং একসঙ্গে মিলে তোমায় সাজিয়েছে। তোমার শাড়ির পাড়ের সোনালি কাজগুলো ঠিক তোমার হাসির মতোই ঝলমলে, আর আঁচলটা মনে হয় যেন একটা লাল আকাশ, যেখানে তোমার সব স্বপ্নগুলো উড়ছে। তোমার হাসির কথা বললে কোথা থেকে শুরু করব জানি না। তুমি তো সেই মিষ্টি হাসি যা আমার সমস্ত ক্লান্তি মুছে দেয়। তোমার চুরির ঝুনঝুন শব্দ যেন একটানা বেজে চলা এক অদ্ভুত সুর, যা আমি সারাক্ষণ শুনতে চাই। সেই শব্দে যেন ঘরটা শুধু মুখরিত নয়, আমার মনও ভরে ওঠে। তোমার চোখের আনন্দ, তোমার কথার মিষ্টি সুর, সব কিছুতে মনে হয় তুমি শুধু আমার জন্যই এতটা রঙিন আর সুন্দর। তুমি জানো, তোমার এই খুশি আমাকে নতুন করে বাঁচতে শেখায়। আমার কল্পনা জগতের তুমির কথা শুনবে? তবে শোনো, তুমি এখন আয়নার সামনে বসে আছো, আমি চুপচাপ তোমাকে দেখছি। তোমার চুলের খোপা, গলায় সেই সোনার হার, আর কপালের মাঝখানে টিপটা, সব কিছুতেই তুমি যেন একটা জাদু। তোমার ওই টিপটা আমাকে হিংসায় পুড়িয়ে ফেলে। মনে হয় আমার চোখের জন্যই তো এই জায়গা। তুমি আমার জীবনে এসেছো আর আমার রঙহীন দিনগুলো রাঙিয়ে তুলেছ। তুমি আছো বলেই আমি আজও স্বপ্ন দেখতে পারি। তুমি আমার জীবন, আমার ভোরের আলো, আমার সবটুকু। ইতি তোমার আসল বর। বিয়ের অনুষ্ঠান শেষ করে শুভ ড্রাইভারের সঙ্গে নাফিস আর আরিফাকে গাড়িতে তুলে বিদায় দিল। গেট পেরিয়ে বাড়িতে ঢুকতেই পিয়াল দৌড়ে এসে শুভকে জড়িয়ে ধরল। শুভ হাসি মুখে পিয়ালকে কোলে তুলে নিল। আদিল ভাইয়ের ছেলেটা সব সময় খুব আদরের। চাটু, এটা আপনার জন্য। পিয়াল ছোট হাত বাড়িয়ে একটা চিঠি ধরিয়ে দিল। শুভ চিঠিটা নিয়ে মুচকি হাসলো। সে বুঝলো এটা ফুলের পাঠানো। পিয়ালকে আদর করে মার ঘরে শুইয়ে দিয়ে শুভ সিঁড়ি বেয়ে উপরে উঠল। একা বসে চিঠিটা খুলে পড়লো। প্রিয় পাত্রবর, আমাদের জীবন যেন এক গল্প। তুমি সেই গল্পের নায়ক, আর আমি হয়তো এক ছায়াময় চরিত্র। তবু প্রতিটা মুহূর্তে তোমার ছায়ায় থাকার অনুভূতি আমাকে অমূল্য সুখ এনে দেয়। আমাদের জীবনে পথ চলার প্রতিটা বাঁক আজ চোখের সামনে ভেসে উঠেছে। কেমন করে তোমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল, কিভাবে অজান্তেই তুমি আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলে। সময়ের সঙ্গে সঙ্গে তোমার প্রতি আমার ভালোবাসা কতটা গভীর হয়েছে তা লিখে বোঝাতে পারবো না। তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার বন্ধুও। প্রতিটা সাফল্যে তোমার উচ্ছ্বাস, প্রতিটা দুঃসময় তোমার ভরসা, সব কিছু আমাকে নতুন করে বাঁচতে শিখেছে। তুমি এমনও একজন যাকে সম্মান করতে গিয়ে আমি নিজের হৃদয়কে আরেকবার ভালোবাসতে শিখেছি। তোমার প্রতি আমার মুগ্ধতা কখনো কমেনি। তোমার উদারতা, ভালোবাসা আর নিঃস্বার্থ মনোভাব আমাকে প্রতিনিয়ত নতুন কিছু শেখায়। আমি কৃতজ্ঞ, কারণ তোমার মতো একজন মানুষ আমার জীবনে আছে। আজকের এই বিশেষ দিনে আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আমাদের জীবনে এই নতুন যাত্রা যেন আরও রঙিন হয়। আজ রাত শুধু আমাদের ভালোবাসার এই বিশেষ দিনটিকে স্মৃতির সেরা অধ্যায় করে তুলব। আজকের এই বিশেষ দিনে তোমার জন্য আমার ভালোবাসা আর সম্মানের কথা আরও একবার বলছি। তুমি আমার জীবনের আশ্রয়, আমার নির্ভরতা, আমাদের নতুন পথ চলা যেন ভালোবাসায় ভরা হয়। আমি চাই এই ভালোবাসা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হোক। আজ রাতে শুধু তোমার এই রাত যেন আমাদের জীবনের এক সুন্দর গল্পের শুরু হয়ে থাকে। চলো একসঙ্গে সেই গল্প লিখি। ইতি তোমার সুখফুল। চিঠি পড়েই শুভর মুখে মৃদু হাসি ফুটে উঠল। চিঠিটা পকেটে গুছিয়ে নিজের ঘরে প্রবেশ করলো। আজকে রাত যে শুধু তার আর ফুলের। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর ফুল ও শুভ এক হয়েছে। দেরিতে হলেও তাদের জীবনে সুখ ধরা দিয়েছে। শুরুটা দুঃখী ফুলের হলেও তার দুঃখের সাথে শুভ ও জড়িয়ে গিয়েছিল।
আজ তারা এক হলো। ফুলের সুরভি ছড়িয়ে পড়ুক ফুল ও শুভর জীবনে, বেঁচে থাকুক শুভর ফুল শুভর ভালোবাসার চাদরে। এই অনুমনু, তোমার মাথার চুলের এক পাশে বেলুনি করা আর এক পাশে খোলা কেন রে? তোর মা কি চুল বেঁধে দেওয়ার সময় পায় না? অনুপ্রিয়ার চোখে পানি টলমল করছে, যেন এক্ষুনি কেঁদে দিবে। সে নাক টেনে উত্তর দিল, আজ পিয়াল ভাইয়া বেঁধে দিছে, আম্মু না করেছিল তবুও বেঁধে দিছে। সায়ন বন্ধুদের সাথে মিলে অনুপ্রিয়ার চুল টেনে ধরলো। অনুপ্রিয়া চিৎকার করে বলতে থাকলো, ছেড়ে দাও শাওন, আরিফা মামিকে তোমার নামে নালিশ করব। সায়ন শুনলে তো সে ছোট্ট অনুপ্রিয়ার মাথার চুল ছিঁড়তে ব্যস্ত। ক্লাস শেষ করে পিয়াল অনুপ্রিয়াকে দেখতে এসেছিল। সায়নের অসভ্যতাম দেখে পিয়াল অনুপ্রিয়াকে চাপটে ধরলো। অনুপ্রিয়া ভাইকে পেয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল, নাক টেনে নালিশ চড়লো। শাওন আমাকে মেরেছে, তোমাকে চামচিকা ডেকেছে আর বলেছে আমি নাকি বুঝি। পিয়াল রেগে সায়নকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তাকে চামচিকা বলার কারণে নাকি অনুপ্রিয়াকে বুঝিয়ে ডাকার কারণে কে জানে। সাথে সাথে সায়নের বন্ধুরা প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে আসলো। প্রিন্সিপাল তিনজনকেই ডেকে পাঠালো। সায়ন ও অনুপ্রিয়া একই ক্লাসে পড়ে, কিন্তু পিয়াল পড়ে 3 ক্লাস ওপরে। প্রিন্সিপাল নাকের ডগার চশমা এনে তিনজনকে ডেকে পিয়ালকে প্রশ্ন করলো, তুমি সায়নকে মেরেছো কেন? পিয়াল ভয়হীনভাবেই উত্তর দিল, পিয়া চুল ধরে চিনছিও তাই। প্রিন্সিপাল স্যার এবার অনুপ্রিয়ার দিকে তাকালো। মাথার চুলগুলো এলোমেলো করে বাঁধা আছে, চুলের সাথে যুদ্ধ করার কারণে পাগল পাগল লাগছে। প্রিন্সিপাল স্যার অনুপ্রিয়াকে প্রশ্ন করলো, তোমাকে কে মেরেছে মামনি? শাওন মেরেছে। তুমি কি সায়নকে মেরেছো? না তো, পিয়াল ভাইয়া ধাক্কা মেরেছে, ও অনেক ব্যথা পেয়েছে স্যার। কথাটা বলেই ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করলো অনুপ্রিয়া। প্রিন্সিপাল স্যার মহা মুশকিলে পড়ে গেলেন। দুজনের প্রতি মায়া মহব্বত দেখে তিনি কার বিচার করবেন ভুলেই গেলেন। প্রিন্সিপাল স্যার সায়নকে প্রশ্ন করলো, তুমি অনুপ্রিয়ার মাথার চুল এলোমেলো করে দিয়েছো কেন? সায়ন উত্তর দিল, ওর মাথার চুল আম্মু বেঁধে দিবে, পিয়াল ভাইয়া কেন বেঁধে দিয়েছে? ওর কি হাত নেই? প্রিন্সিপাল স্যার বললেন, হাত পা সবই আছে, কিন্তু ও তো ছোট, একা একা চুল বাঁধতে জানে না। তুমি আর ওকে মেরো না বাবু। আমি ওকে 1000বার মারবো, মারতে মারতে ওর চোখ বন্ধ করে ফেলবো। প্রিন্সিপালের সামনে আরেক দফা মারামারি হয়ে গেল। সায়নের কথা শেষ হতেই পিয়াল গিয়ে সায়নের মাথার চুল টেনে ধরলো। সায়নও কম যায় না, পিয়ালের প্যান্ট খুলে দিল। মাঝখানে অনুপ্রিয়া এসব দেখে 2 হাতে চোখ ঢেকে রাখলো। প্রিন্সিপাল স্যার তিনজনকেই বেঘাত মুখলেন, তিনজনের হাত তাল টকটকে বানিয়ে দিলেন। ছুটির পর পিয়াল ও অনুপ্রিয়াকে নিতে বক্সি কাকা আসলেন। দুজনের মন খারাপ দেখে চিপস কিনে দিলেন। পিয়াল অনুপ্রিয়া কেউই চিপস নিলই না, গাড়িতে গিয়ে বসলো। অনুপ্রিয়ার মন খারাপ করা দেখেই পিয়াল বলল, তোর জন্য মাগ না। অনুপ্রিয়া প্রত্যুত্তরে বলল, সব দোষ সায়নের। টাকা দিস না, বাসায় গিয়ে বরফ লাগিয়ে দিব। সায়ন কোথায় থেকে দৌড়ে গাড়ির কাছে এসে অনুপ্রিয়ার হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, হাতে চেপে ধর অনু, ব্যথা কমে যাবে। পিয়াল দেখে সেই বরফ অদূরেই ছুঁড়ে বলল, ইয়া শুধু আমার কথা শুনবি। সায়ন মন খারাপ করেই চলে গেল। বক্সি কাকার তিনজনের ভালোবাসা দেখে মন ভরে এলো। অনুপ্রিয়া শুভ ও ফুলের মেয়ে, মায়ের স্বভাব পেয়েছে মেয়েটা, একটু ভীতু স্বভাবের কিন্তু মন ভালো। সায়ন নাফিস ও আরিফার ছেলে, দুষ্টির রাজা। অনুপ্রিয়া তার জান। পিয়াল হলো রক্ষা কবচ একমাত্র অনুপ্রিয়ার জন্য। 3 জন 3 রকম, কিন্তু বড় হলে কেমন হবে তা আমি আর লিখবো না, আপনারাই কল্পনা করে নিন।